আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোরবানির ঈদ স্পেশাল আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো জনপ্রিয় দুটো রেসিপি। আর প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি এখানে একই ভিডিওতে খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঐতিহ্যবাহী কালা ভুনার একটা সহজ রেসিপি এবং সেই সঙ্গে দেখাবো স্বামী কাবাব। তো চেষ্টা করেছি খুব সহজভাবে ডিটেলসে রেসিপি দুটো একই সঙ্গে আপনাদেরকে দেখানোর জন্য। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপি দুটো সবার কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তো স্বামী কাবাব তৈরি করে নেওয়ার জন্য এখানে হাড় এবং চর্বি ছাড়া 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটাকে এখানে একটু ছোট ছোটভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একদম আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর সেই গরুর মাংসটা একটা প্রেসার কুকারের ভেতরে নিয়ে নিলাম। তারপর আমি এখানে 3/4 কাপ ডাল নিয়েছি। আর এখানে ডালটাকে আগের রাত্রে ভালোভাবে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি ডালটাও নিয়ে নিলাম। আর চেষ্টা করবেন এখানে মাংস যে পরিমাণে নেবেন ডালটা তার থেকে কম নিতে, কারণ ডালের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর আস্ত গরম মশলার সঙ্গে এখানে জয়ফল জয়ত্রী গুঁড়ো এবং কয়েকটা শুকনো মরিচও আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো কিছুটা লবণ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ। আদা এবং রসুন এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। আর এখানে আমি কতটুকু পানি দিয়েছি সেটা আর ওইভাবে বলে দিচ্ছি না, কারণ মাংস এবং ডাল সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে সেই হিসেবে বুঝে এখানে আপনাকে পানিটা দিতে হবে। তো পানিটা দিয়ে দেওয়ার পর সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম দিকে হাই হিটে এটা আমি 5 মিনিট রান্না করব। হাই হিটে 5 মিনিট রান্না করে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় আধা ঘন্টার মতো এটা আমি রান্না করে নিব। আর চুলার আঁচটা একটু কমিয়ে এটা একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে, এতে করে মাংস ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু পানিটাও এখানে আমি একটু কম দিয়েছি। তো কিছুক্ষণ এটা রান্না করে নেওয়ার পর যখন দেখবেন যে মাংস ডাল মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তো সেই পর্যায়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি আসলে আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে ডাল এবং মাংসটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মানে একটা স্প্যাচুলা দিয়ে এটা একটু চাপ দিলে দেখা যাচ্ছে মাংসটা খুব দ্রুত খুলে যাচ্ছে, এবং এই পর্যায়ে কিন্তু এটা অনেকটা নরম থাকবে। তো এই পর্যায়ে করতে হবে কি, একটা পটেটো ম্যাশারের সাহায্যে এটা আমি খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। বাংলাদেশে যে ডাল ঘোটার জন্য ডাল ঘুটনি পাওয়া যায়, তো আপনারা সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এতে করে দেখবেন যে এটা খুব ভালোভাবে একসঙ্গে মিক্স হয়ে যাবে। আর এটা যদি কারো কাছে ঝামেলার মনে হয় তো সেই ক্ষেত্রে আপনারা এটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। তবে ব্লেন্ড করে নিলে হয় কি, স্বামী কাবাব তৈরিতে যে মাংসের একটা আঁশ ভাব থাকে, তো সেটা আর থাকে না। তো এইভাবে একটু সময় লাগে, তবে এভাবে তৈরি করলে দেখা যায় যে খাওয়ার সময় খুব বেশি ভালো লাগে। মানে স্বামী কাবাবের ভেতরে মাংসের আঁশটা ভালোভাবে বোঝা যায়। পটেটো ম্যাশার দিয়ে এটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর একটু নরম ছিল, তো চুলায় রেখে এটা আমি আরও একটু টানিয়ে নিয়েছি। তো স্বামী কাবাব তৈরি করার জন্য কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। আর প্রথম দিকে এটা একটু নরম থাকলেও দেখা যাবে যে এটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু কিন্তু টেনে যাবে, যেহেতু এর ভিতরে ডালটা দেওয়া আছে। তো এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/2 কাপের মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 5টা থেকে 6টার মতো কাঁচা মরিচ কুচি করে নিয়েছিলাম সেটা, বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ঝালটা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে 1/2 কাপ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চাট মশলা পাউডার। ঘরে যদি চাট মশলা পাউডার থাকে তো দিবেন, আর না থাকলে না দিলেও কিন্তু হবে।
তবে দিলে খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ এটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এক এক করে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি। তবে একসঙ্গে আমি দুটো ডিম না ভেঙে প্রথমে একটা ডিম ভেঙে নেওয়ার পর এটা আমি মেখে দেখব। তো আমার কাছে মনে হচ্ছে এখানে আরও একটা ডিম লাগবে, তো আমি আরও একটা ডিম ভেঙে নিলাম। তারপর কাবাবের এই মিশ্রণটা একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তো সবকিছু একত্রে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে, কাবাবের জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে স্বামী কাবাবের শেপে আমি কাবাবগুলোকে তৈরি করে নিয়েছি। আর কাবাবটা যখন তৈরি করবেন একটু খেয়াল রাখবেন যেন এটা ফেটে না যায়, মানে স্মুথলি একটা কাবাব তৈরি করার চেষ্টা করবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটি কাবাব একই রকমভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। এক এক করে এখানে সবগুলো কাবাব আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখাচ্ছি। সবগুলো কাবাব এখানে একই রকমভাবে তৈরি করে নেওয়ার পর একটা ছড়ানো প্লেটে একটু জায়গা ফাঁকা রেখে নিয়ে নিতে হবে। তারপর এই প্লেটটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাবাবটা শক্ত হয়ে যায়। যখন কাবাবটা শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে এটা ডিপ ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে এটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এরপর আমি আপনাদেরকে কাবাবগুলোকে এখন ভেজে দেখাবো। কাবাবটা ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি কিছুটা তেল, আর এই কাবাবটা আমি আসলে ডুবো তেলে ভাজবো না, কম তেলে এখানে কাবাবটা আমি ভেজে দেখাচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এক এক করে এখানে কাবাবগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে তেলটাকে একটু ভালো করে গরম করে নেওয়ার পর কাবাবটা তেলে দিতে, এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে এখানে কিন্তু কাবাবগুলোকে ভাজতে হবে। কারণ চুলার আঁচটা কমিয়ে যদি আপনারা এখানে কাবাবটা ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু কাবাবটা খুলে যাবে। তারপর আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখছি। কাবাব তৈরি করার পর চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে। এতে করে দেখা যাবে যে কাবাবটা ভালোভাবে সেট হয়ে যাবে ভাজার আগেই। তো এক এক করে এখানে কাবাবগুলো আমি তেলে দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি। আর যেমনটা বলেছিলাম অবশ্যই কিন্তু এখানে চুলার আঁচটা বাড়িয়ে কাবাবগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু এটা খুলে যাবে। আবার খুব বেশি আঁচেও কিন্তু এটা ভাজা যাবে না, দেখা যাবে যে কাবাবের বাইরের অংশটা হলেও ভেতরটা অতটা হবে না, যদিও ভেতরটা আগে থেকে সেদ্ধ করে রাখা। তারপরও তো এই কাবাবটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি তুলে নিলাম। মানে এখানে এক এক করে কাবাবগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজিনি, তারপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং একটা কাবাবও কিন্তু এখানে ভাঙেনি। তো সবগুলো কাবাব এখানে একই রকম ভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর একটা প্লেটে আমি এটা তুলে নিয়েছি। আসলে এই পদ্ধতিতে কাবাব তৈরি করলে দেখতেও যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু আসলে খুবই মজার হয়ে থাকে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো কাবাবগুলো ভাজার পর এখন একটা কাবাব আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। মানে এখানে ডালটা কম দেওয়ার কারণে কিন্তু মাংসর যে একটা আঁশ ভাব সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আসলে খেতে আসলে খুবই মজাদার হয়ে থাকে। ট্রাই করে দেখতে পারেন। এরপর আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো জনপ্রিয় কালা ভুনার একটি সহজ রেসিপি। তো আশা করছি আজকের এই কালা ভুনার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই কালা ভুনাটা আমি বাজার থেকে কেনা প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তাদের সুবিধার্থে। তো রাঁধুনি রেডিমিক্স এই কালা ভুনার মশলা দিয়ে আজকের এই রান্নাটা আমি করব। প্যাকেটটা কেমন থাকবে, প্যাকেটের ভেতরে কয়টা মশলা থাকবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা মশলা থাকবে একটু বেশি থাকবে পরিমাণে, যেটা রান্নার সময় দিতে হবে, মানে রান্নার আগে ইউজ করতে হবে, এবং বাকি যে অল্প মশলার একটা প্যাকেট আছে সেটা রান্নার পরবর্তীতে ইউজ করতে হবে। তো সেটাও আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব। কালাভুনা রান্না করার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আর চেষ্টা করবেন অবশ্যই এখানে হাড় চর্বি সহ এখানে
মাংসটা নিতে, কারণ হাড় এবং চর্বি সহ যদি আপনি মাংসটা নিয়ে কালা ভুনাটা রান্না করেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাংসটা এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি। আর কালা ভুনা তৈরিতে সাধারণত মাংসের পিসগুলো একটু সাইজে বড় হয়, তো সেই হিসেবে এখানে মাংসটা আমি কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর যে প্যাকেট মশলা ছিল দুটোর, তো একটা প্যাকেটের সম্পূর্ণ মশলাটাই এখানে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে, পরবর্তীতে লাগলেও কিন্তু দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট, সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ, সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ। সম্পূর্ণ রান্নাটা কেউ চাইলে এখানে সরিষার তেল দিয়েও করতে পারেন, তবে আমি সম্পূর্ণ রান্নাটা এখানে সরিষার তেল দিয়ে করব না। হাফ কাপ এখানে সরিষার তেল দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। যদিও কালা ভুনা রান্নাতে সরাসরি সরিষার তেলটাই ব্যবহার করা হয়, আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে করতে পারেন, তো আমি দুটো দিয়ে এখানে রান্নাটা করছি। তারপরে এখন সমস্ত মশলার সঙ্গে গরুর মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন উল্টে পাল্টে মাংসটা খুব ভালোভাবে হাত দিয়েই মেখে নিতে, কারণ মাংসটা মশলার সঙ্গে যত ভালোভাবে মেখে যাবে তো টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। সম্পূর্ণ মশলার সঙ্গে এখানে মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটা জাস্ট আমি আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর এখন চলে যাচ্ছি রান্নাটা করতে। তো রান্নাটা করার আগে আবারও মশলার সঙ্গে একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এরপর প্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম। প্রথম দিকে এখানে রান্নাটা করতে কিন্তু কোনো ধরনের পানি দিতে হবে না। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে এটা আমি একটু জাল করে নিব, কারণ কি চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ এটা রান্না করার একটা পর্যায়ে দেখবেন যে মাংস থেকেই বেশ খানিকটা পানি উঠবে, আর সেই পানিতেই কিন্তু এখানে মোটামুটি মাংসটা ভালোভাবে কষানো হবে। সেই জন্য এখানে চুলার আঁচটা কমিয়ে একটু রান্নাটা করতে হবে। প্রথম দিকে আসলে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করলে কিন্তু টেস্টটা ভালো আসে না। তো মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আসলে এখানে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে এখানে মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যেন পুড়ে না যায়। তারপরও মাংস কষানোর সময় যদি আপনাদের কাছে মনে হয় যে এটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, সামান্য পরিমাণ পানি লাগবে, তো আপনারা কিন্তু চাইলে সেই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়েও এখানে মাংসটাকে ভালোভাবে কষাইতে পারেন। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর মাংসটা যেহেতু বেশি সময় নিয়ে এখানে আমি কষিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু মাংসটা এখানে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, যাতে করে মাংসটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচটা এই পর্যায়ে হাই রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে এটা রান্না করে নিচ্ছি। আর যেহেতু কালা ভুনা তৈরিতে এখানে গ্রেভিটা একটু ঘন হয়, যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, তো সেই জন্য কিন্তু এটা সহজেই কিন্তু পোড়া লাগতে পারে। সেই জন্য কিছুক্ষণ পরপর এটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যেন পোড়া না লাগে। যখন গ্রেভিটা একটু পাতলা থাকবে ঠিক এই পর্যায়ে এখন এটা বাগার দিতে হবে। এর থেকে বেশি ঘন করে বা ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু বাগার দেওয়া যাবে না, তাতে করে বাগারের ফ্লেভারটা মাংসের সঙ্গে ভালোভাবে ছড়াবে না। তো কালা ভুনার বাগারটা দেওয়ার জন্য অন্য একটা প্যানে দিয়ে দিলাম এখানে 1/4 কাপ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো আদা কুচি এবং রসুন কুচি। এগুলোকে এখন 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে দেওয়ার পর এখন এটা চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে বেরেস্তার কালার না আসা পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে ঝালের যে ব্যাপারটা, আসলে এই প্যাকেট মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব বেশি পরিমাণে ঝাল হয় না।
তো আমার বাসায় ছোট বাচ্চা আছে, যার কারণে এখানে আমি আর এক্সট্রা কোনো ঝাল দেইনি, শুধুমাত্র শুকনো মরিচ ছাড়া। আর আমি যে এখানে শুকনো মরিচটা দিয়েছি এটা কিন্তু খুব বেশি ঝালও হয় না। তো বাগারের জন্য এখানে এগুলোকে খুব ভালোভাবে আমি একটু কালচে কালার করেই ভেজে নিয়েছি, কারণ এই মশলাটা একটু কালচে কালার করে ভাজলে হবে কি কালা ভুনায় দেখা যাবে খুব সুন্দর একটা কালচে কালার চলে আসবে খুব দ্রুত। তারপর কিছুটা মাংস এখানে দিয়ে দেওয়ার পর সরাসরি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে বাগারের যে সুন্দর একটা স্মেল আছে সেটা বের না হয়ে যায়। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করার পর ঢাকনাটা খুলে এখন সমস্ত মশলার সঙ্গে এখানে মাংসটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। 2 মিনিটের মতো এভাবে ভেজে নিয়ে তারপরে এই বাগার সহ মাংসটা আমি প্যানটাতে দিয়ে দিব। বাগারটা প্যানটাতে দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এটা রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত রান্না এতে খুব সুন্দর একটা কালচে কালার চলে না আসবে, মানে কালা ভুনার যে অথেন্টিক একটা কালার আসে না আসা পর্যন্ত কিন্তু এটা কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, মানে এখানে মাংসটাকে ভেজে নিতে হবে। তবে এটা কিন্তু খুব বেশি আঁচে ভেজে একেবারে ড্রাই করে ফেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসবে না। মানে এখানে কালা ভুনাটা রান্না করতে হবে যেন একটু গ্রেভি থাকে এবং গা মাখা মাখা একটা ভাব থাকে, তাহলে খেতে ভালো লাগবে রুটি বা ভাত পোলাও সবটার সঙ্গে। তো যাই হোক, যখন এটা একেবারে হয়ে যাবে মাংসতে খুব সুন্দর একটা কালারও চলে আসবে, সেই পর্যায়ে এখানে দিতে হবে বাকি যে একটা প্যাকেট ছিল মশলার, সেই মশলার সম্পূর্ণ প্যাকেটটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজটা, আর পেঁয়াজটাকে এখানে একটু বড় করে আমি কিউব করে কেটে নিয়েছি। আসলে ছোট প্যাকেটের যে মশলাটা আছে সেটা আমি আসলে দেখাতে ভুলে গিয়েছি, তো দেখানো হয়নি। তো প্যাকেটের মশলাটা কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে তারপরে কিন্তু আপনারা দেখবেন যে প্যাকেটের অপোজিট সাইডে এটা লেখাই থাকে। তো পেঁয়াজ এবং মশলার সেই প্যাকেটের সম্পূর্ণ মশলাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে একটু পর পর এটা নেড়ে চেড়ে তারপর রান্নাটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কালা ভুনাতে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো কালা ভুনাটা এখানে আমার সম্পূর্ণরূপে রান্নাটা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজার। খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। চুলা থেকে নামানোর আগে এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপর একটু দমে রেখে দিয়েছিলাম, এতে করে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটাও কালা ভুনার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর একটা সার্ভিং প্লেট আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি। আর একটু লক্ষ্য করে দেখুন এখানে কালা ভুনাতে খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। আবার একেবারে মাংস রান্নাটা যে ড্রাই হয়ে গিয়েছে তাও কিন্তু নয়। কালা ভুনা রান্নাতে সাধারণত তেল মশলা এগুলো একটু বেশিই লাগে, আর এই রান্নাতে দেখা যায় যে বাড়িতে সবসময়ের জন্য যে মশলা দিয়ে এই রান্নাটা করা হয় সবসময় নাও থাকতে পারে। তো যার কারণে খুব সহজ পদ্ধতিতেই এই রেসিপিটি বাজার থেকে কেনা প্যাকেট মশলা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখালাম। এখানে মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, কারণ খুব বেশি সেদ্ধ হওয়ার পরেও কিন্তু এখানে মাংসটা যে একদম গলে গিয়েছে তেমন না, জাস্ট হাত দিয়ে একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মাংসটা ছিঁড়ে যাচ্ছে, মানে খুলে আসছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।